আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে দেশ দুটির শীর্ষ পর্যায়ে আলোচনা ও সমঝোতা অনেকখানি এগিয়ে গেছে। ঢাকা ও দিল্লির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে। গত 3 দিনে একদিকে দেশ দুটির শীর্ষ প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় বৈঠক, অন্যদিকে দেশ দুটির অভ্যন্তরে শীর্ষ পর্যায়ে অনেকগুলো বৈঠক হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 3টি শীর্ষ পর্যায়ের বৈঠকের পর দিল্লি গিয়েছেন দেশটির সরকারকে আপডেট জানাতে। একই সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান সহ শীর্ষ কর্মকর্তারাও বাংলাদেশ সফরে এসে শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া ও তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে দীনেশ ত্রিবেদী যখন দিল্লিতে, তখন মঙ্গলবার ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের বন্ধু সার্জিও গোরের সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে লম্বা একটি বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশের জনশ্রুতি আছে, সার্জিও গোরের বাংলাদেশ সফরের পরই শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি গতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গত কয়েকদিনে ঢাকা ও দিল্লিতে যেসব বৈঠক হয়েছে এবং হচ্ছে, সেগুলোতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া কিভাবে এগোতে পারে, ভারত ও বাংলাদেশের মধ্যে এ নিয়ে কি ধরনের সমঝোতা প্রয়োজন এবং ঢাকা দিল্লি সম্পর্কের সামগ্রিক কাঠামোর মধ্যে বিষয়টি কিভাবে সমাধান করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে উচ্চ পর্যায়ে। সূত্রগুলো নিশ্চিত করেছে, শেখ হাসিনার ফেরার ইস্যুটি নিয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে গেলে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 বৈঠকে। ঢাকা ও দিল্লি সূত্র বলছে, ব্রিক্স সম্মেলন নয়, ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমান তার আগে দিল্লির সফরে যেতে পারেন এবং সেটি চলতি আগস্ট মাসের শেষের দিকে। এদিকে শেখ হাসিনার ফেরার ইস্যুটি যখন তুঙ্গে, তখন বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ারও খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। রাজনীতি থেকে কূটনীতি আর সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের আলোচনার মূল বিষয় এখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। স্পষ্ট করে বললে এই আলোচনায় দুটো বিষয় উঠে আসছে। এক, দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আলোচনা, আর দুই, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কবে ভারত যাচ্ছেন বা আদৌ যাচ্ছেন কিনা। যদিও ঐতিহাসিকভাবে পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত সমস্যার, বাণিজ্য থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুগুলোই ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বেশি আলোচনা হয়ে থাকে, কিন্তু দেশ দুটির সম্পর্ক নিয়ে সাম্প্রতিক আলোচনার সবচেয়ে বড় ইস্যু হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা। গত 10ই জুলাই তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে প্রথমবারের মতো দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই লড়বেন। প্রথম দিকে শেখ হাসিনার বিরোধী পক্ষগুলো এই ঘোষণাটিকে তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে মন্তব্য করলেও দৃশ্যপট ঘুরে যেতে থাকে জুলাইয়ের শেষ দিকে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর বাংলাদেশ সফরে এসেছিলেন 30শে জুলাই। সেই সফরে গোর ঢাকায় বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গোরের ওই সফরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে সার্জিও গোরের ঢাকায় এসে অন্য একটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এবার 5ই আগস্ট প্রথমবারের মতো শেখ হাসিনা দিল্লিতে কোনো পাবলিক ফোরামে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়ার ঘোষণা আসলে নড়ে চড়ে বসে বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। দিল্লিতে বসে পাবলিক কোনো ফোরামে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঠেকাতে ভারত সরকারের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু ভারত সরকার জানিয়ে দিয়েছিল বেসরকারি কোনো অনুষ্ঠানের আয়োজন নিয়ে তাদের কিছুই করার নেই। তবে শেখ হাসিনা সেই অনুষ্ঠানে যা বলেছেন তাতে দেশটির কোনো সমর্থন নেই। শেষ পর্যন্ত শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনটি রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও সরাসরি সম্প্রচার করেছিল এবং ব্যাপক সাড়া ফেলেছিল, যদিও শেখ হাসিনা সেই অনুষ্ঠানে নতুন করে কিছুই বলেননি।
তবে ওই সংবাদ সম্মেলনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা বাড়ে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িৎ কড়া ভাষায় প্রেস বিজ্ঞপ্তি দেয়। 9 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যেখানে তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী ও তারেক রহমানের সাথে বৈঠক হলে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পরদিন মানে 10ই আগস্ট পূর্ব নির্ধারিত বৈঠক করেন তারেক রহমান ও দীনেশ ত্রিবেদী। এরপর তিনি বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। কিন্তু এসব বৈঠকে যে দুটি ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যকার উত্তেজনার খবর গণমাধ্যমে আসছিল, সে দুটি বিষয়ের কোনো সুরাহার পরিষ্কার খবর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে চমক জাগানো খবর ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন সহ 4 শীর্ষ কর্মকর্তারা আকস্মিকভাবে একদিনের ঝটিকা সফরে ঢাকা এসেছিলেন। তারা এসেছিলেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে। পরাগজনের সাথে ওই সফরে ঢাকায় এসেছিলেন রয়ের পরিচালক অসীম মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। এর মধ্যে শৈবাল রায় চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দীর্ঘদিনের যোগাযোগ আছে বলে ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ না পেলে তারেক রহমান ভারত সফরে যাবেন না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাদের পক্ষ থেকে এরকম স্পষ্ট বক্তব্য পাওয়ার পরই ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে ছুটে গেছেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে একটি বর্ধিত আমন্ত্রণপত্র হাতে করেই তিনি বাংলাদেশে ফিরবেন এবং সেখানে তারেক রহমানকে বিমস্টেকের প্রধান নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে একদিন দিল্লিতে দ্বিপাক্ষিক সফরে থেকে আসার কথা সুস্পষ্ট বলা থাকবে এবং তারপরই হয়তো তারেক রহমানের দিল্লি সফরের ঘোষণাটি আসবে। এরকমটাই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে এসেছে এবং বাংলাদেশে একটি পত্রিকা, এই যে সদ্য প্রকাশিত একটি ইংরেজি পত্রিকা, তারাও এরকমটি জানিয়েছে। দেখা যাক কি হয়। কিন্তু তারেক রহমান আজ হোক কাল হোক দিল্লিতে যে যাবেন সেটা বোধ করি নিশ্চিত। কিন্তু তাতে সম্পর্কের কি কোনো হেরফের হবে? আবার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 3টি হাই প্রোফাইল বৈঠক শেষ করে দিল্লি গিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসব বৈঠকের আলোচ্য সূচি বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরা এবং তারেক রহমানের ভারত সফর নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ঢাকা ও দিল্লির সূত্রগুলো বলছে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি 2 সপ্তাহে অনেকখানি এগিয়ে গেছে। সূত্রটি বলছে যত আলোচনা হোক না কেন শেখ হাসিনা দেশে ফিরছেন এটি নিয়ে সংশ্লিষ্ট একাধিক দেশের প্রতিনিধি একক সিদ্ধান্তে পৌঁছেছেন। সেই সিদ্ধান্তে পৌঁছার পর পরবর্তী ধাপের করণীয় ঠিক করতে রয়ের কর্মকর্তারা ঢাকায় এসেছিলেন। নর্থ ইস্ট নিউজের 10ই আগস্টের খবরে বলা হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশ ফেরার পর তার নিরাপত্তা প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে আলোচনা করতে ভারতের এই গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় গিয়েছিলেন। দিল্লি ও ঢাকার দুজন কূটনীতিক বলছেন জুলাই মাসের মাঝামাঝি সময় যখন শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা শুরু হয়েছিল তখন বাংলাদেশ সরকারের শীর্ষ মহল থেকে প্রথম দিকে নানা ধরনের বক্তব্য আসছিল। বিশেষ করে তিনি দেশে ফিরতে পারবেন না, বাংলাদেশে তিনিও তার দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তারপর ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে, এয়ারপোর্ট থেকে ধরে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এমন বক্তব্য এসেছে। তবে সোমবার একাধিক বৈঠকের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। শুধু পূর্ণ নিরাপত্তাই নয়, সাথে তিনি যাতে বিচারের মুখোমুখি হতে পারেন সে ব্যবস্থাও করা হবে। অথচ কয়েকদিন আগেই সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছিল শেখ হাসিনা যেখানে আসুক তাকে গ্রেপ্তার করা হবে। সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকার প্রতিনিধি যে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা নিরাপত্তার কথা বলছে এটি 10ই আগস্টের রয়ের কর্মকর্তারা বাংলাদেশে আসার আগে কখনোই শোনা যায়নি। এখানে প্রশ্ন হলো শেখ হাসিনার নিরাপত্তা বলতে বাংলাদেশ সরকার কি বোঝাতে চায়? একাধিক সূত্র বলছে শেখ হাসিনার দেশে ফিরলে কোথায় রাখা হবে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, বাচ্চু রাজাকার মতো দণ্ডিত ব্যক্তিদের গ্রেপ্তার না করে শেখ হাসিনাকে সরকার গ্রেপ্তার করলে কি প্রতিক্রিয়া দেখা দিতে পারে,
এসব বিষয় নিয়ে এখন দেশ দুটির প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশের কারা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইতিমধ্যে তারা উপরের নির্দেশে ভিভিআইপি বন্দী হিসেবে বিশেষ কারাগারের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। তবে ঢাকা ও দিল্লি সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ফেরার বিষয়টি নিশ্চিত হলেও তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন সেটা নিয়ে জটিলতা রয়ে গেছে। গত দুটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকার চায় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ। শেখ হাসিনা 24-5 আগস্ট থেকে ভারতে আছেন। ওই বছরের 20 থেকে 27 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে 2টি চিঠি দিয়েছিল। এরপর 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হলে ওই বছরের 21 নভেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়। ভারত সরকার এসব চিঠির জবাবে আনুষ্ঠানিকভাবে সবশেষ 11 আগস্ট বলেছে, তারা বাংলাদেশ সরকারের এই আবেদনের আইনি দিকগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এমন আনুষ্ঠানিকতা সত্ত্বেও আসল খবর হলো, ভারত সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ নয়, প্রত্যাবর্তনের প্রস্তাব দিয়েছে। ভারত সরকার বলছে, শেখ হাসিনা ভারতের অতিথি, তার প্রত্যর্পণ নয়, তিনি ফিরে যাবেন মানে প্রত্যাবর্তন হবে, যার জন্য বাংলাদেশ সরকারকে তার ট্রাভেল পাস বা পাসপোর্ট ইস্যু করতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দিল্লি সূত্রগুলো বলছে, প্রত্যর্পণ আর প্রত্যাবর্তনের এই বেড়াচালের অর্থ হলো ভারত সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার ইচ্ছেকেই গুরুত্ব দিচ্ছে, কারণ প্রত্যর্পণ হলো রাষ্ট্রীয় চুক্তি ও আদালতের নির্দেশে একজন অভিযুক্ত ব্যক্তিকে জোর করে ফিরিয়ে আনা। এতে অভিযুক্ত ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। অন্যদিকে প্রত্যাবর্তন হলো একজন নাগরিকের স্বেচ্ছায় বা স্বাভাবিক সাধারণ প্রক্রিয়ায় নিজের দেশে ফিরে আসা। এদিকে ঢাকা ও দিল্লির একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার ফেরা এবং ফেরার পরের প্রক্রিয়াগুলো নিয়ে সিদ্ধান্তগুলো চূড়ান্ত হতে হলে দেশ দুটির শীর্ষ ব্যক্তির আনুষ্ঠানিক বৈঠক হতে হবে। সেটিরও সুযোগ তৈরি হয়েছে আগামী মাসের 12-13 তারিখে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলনকে ঘিরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে বিমস্টেকের সভাপতি হিসেবে ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ঢাকার সূত্রগুলো বলছে, বাংলাদেশ সরকার কোনো সাইলেন্ট বৈঠকে নয়, বরং 1-to-1 লম্বা বৈঠকের জন্য দ্বিপাক্ষিক সফরে যেতে চায়। ভারত ও বাংলাদেশ উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের প্রধানমন্ত্রী ব্রিক্সের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেরও আমন্ত্রণ পাঠিয়েছেন। 11 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, তারেক রহমানের ব্রিক্স। এখানে একটি বিষয় প্রথমেই পরিষ্কার করা দরকার। ভারত তারেক রহমানকে একবার নয়, কার্যত 2 বার আমন্ত্রণ জানিয়েছেন। বিগত ফেব্রুয়ারিতে নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পরপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দ্বিপাক্ষিক ভারত সফরের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছিল। আর এখন সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে তাকে ডাকা হয়েছে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান খুব হিসেব করেই দ্বিতীয় আমন্ত্রণটির মর্যাদা কমিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে দেওয়া আমন্ত্রণ নয়, বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে দেওয়া। ফলে সফরের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। রাজনীতিটা ধরতে পেরেছেন? তারেক রহমান সম্ভবত দিল্লিতে যেতে চান, দিল্লিও তাকে চাইছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কার তাকে কত বেশি প্রয়োজন সেটা কেউই দেখাতে চাইছে না। তারেক রহমান যদি শুধু বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ব্রিক্স আউটরিচে যান, দেশে ফিরে তার বিরোধীরা বলতে পারে যে ভারত তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকেনি, একটি আঞ্চলিক সংগঠনের চেয়ারম্যানকে ডেকেছে। আর বাংলাদেশের যে রাজনীতি গত 2 বছরে দিল্লি না ঢাকা বলে ভারত বিরোধিতার বিষ ছড়িয়ে ক্ষমতার পরিবেশ তৈরি করা হয়েছে বা করেছে, সেই রাজনীতিতে তারেক রহমানের পক্ষে এই অপমানের ঝুঁকি নেওয়া হয়তো সহজ নয়। তিনি তাই দিল্লি যাবেন, কিন্তু নিজের মর্যাদাটাও দৃশ্যমান করতে চাইছেন, আর দিল্লিও সেটি বুঝেছে। নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাতের পর বলেছেন, 2 নেতা মানে 2 দেশের 2 নেতা বসলে বহু সমস্যার সমাধান হয়ে যায়। তিনি এটাও বলেছেন, ভারত ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। ভারতের দিক থেকে এখন বার্তাটা একেবারে পরিষ্কার, তারা তারেক রহমানকে এড়িয়ে বাংলাদেশ চালাতে চায় না। বরং ভারতীয় সূত্রের ভাষায় সম্পর্ক এতটাই নিচে নেমেছিল যে তাকে ঠিক করতে এবার কোনো ক্যারিয়ার আমলা নয়, রাজনৈতিক হেভিওয়েট দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানো হয়েছে।
ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের একটি দলও একই সময়ে ঢাকা এসেছে। অর্থাৎ দিল্লি শুধু কূটনৈতিক জানালা খুলছে না, রাজনৈতিক এবং নিরাপত্তা দুই দরজাই খুলে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এত আয়োজন কেন? কারণ ভারতও জানে বাংলাদেশের সঙ্গে দীর্ঘকাল ঠান্ডা সম্পর্ক রেখে তার লাভ নেই। 4000 কিলোমিটারের বেশি সীমান্ত, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, ট্রানজিট, বঙ্গোপসাগর, চীন, জ্বালানি, বাণিজ্য, তিস্তা। বাংলাদেশ ভারতের জন্য কোনো সাধারণ প্রতিবেশী নয়। আর বাংলাদেশের অবস্থাও একই। আসলে ভারতকে গালি দিয়ে বাংলাদেশের ভূগোল বদলানো যাবে না। সীমান্ত ভারতই থাকবে, নদীর উজানে ভারতই থাকবে, বাংলাদেশের বিপুল আমদানি ভারত থেকেই আসবে, বিদ্যুতের একটি বড় অংশ ভারতীয় সংযোগের সঙ্গে সম্পর্কিতই থাকবে, চিকিৎসা, বাণিজ্য, ট্রানজিট, সীমান্ত ব্যবস্থাপনা সব জায়গাতেই দিল্লিকে লাগবে। তাই তারেক রহমানের দিল্লি যাওয়া কোনো ভালোবাসার সফর নয়, এটি জিওপলিটিক্যাল কম্পালশন। আর এখানেই বিএনপির বহু বছরের রাজনীতির সবচেয়ে বড় পরিহাস। শেখ হাসিনা ভারত গেলে বলা হয়েছে দিল্লির দাসত্ব, ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করলে বলা হয়েছে দেশ বিক্রি, ট্রানজিট দিলে বলা হয়েছে সার্বভৌমত্ব শেষ, ভারতীয় প্রধানমন্ত্রী এলে বলা হয়েছে বাংলাদেশ দিল্লির করদরাজ্য। এখন তারেক রহমান নিজেই যখন দিল্লি যাওয়ার দরজা খুঁজছেন, তখন এটাকে কি বলা হবে? বাস্তববাদ, কূটনীতি, জাতীয় স্বার্থ? যদি তাই হয়, তাহলে শেখ হাসিনা একই কাজ করলে সেটি দাসত্ব কেন ছিল? আসলে ক্ষমতার বাইরে থাকলে ভারত বিরোধিতা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সবচেয়ে সস্তা পণ্য, আর ক্ষমতায় গেলে সেই ভারতই হয়ে ওঠে সবচেয়ে প্রয়োজনীয় প্রতিবেশী। তারেক রহমান সরকারও এখন সেই পুরনো সত্যের সামনে দাঁড়িয়ে আছে, এবং তার জন্য সবচেয়ে বড় অস্বস্তির নাম অবশ্যই শেখ হাসিনা। শেখ হাসিনা দিল্লিতে আছেন, বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চাইছে। তারেক রহমান নিজে দীনেশ ত্রিবেদীর কাছে আবারও প্রত্যর্পণের বিষয়টি নাকি তুলেছেন, কিন্তু ভারত বলেছে যে বিষয়টি তাদের আইন এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে পরীক্ষা হচ্ছে। ভারতের সংসদীয় কমিটি শেখ হাসিনার ভারতে অবস্থানকে তাদের মানবিক আশ্রয় দেওয়ার ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে দেখছে। অর্থাৎ দিল্লি তারেক রহমানকে কাছে টানছে, কিন্তু শেখ হাসিনাকে ছেড়ে দিতে চাইছে না। কারণ শেখ হাসিনা একা একা দিল্লিতে যাননি, শেখ হাসিনাকে রেখে আসা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বিমানে করে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছে নিরাপত্তার কারণে। সেই নিরাপত্তা বিঘ্নিত করে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করবে, এরকমটি ভাবাও তো আসলে দুঃস্বপ্ন। দিল্লির এটাই সবচেয়ে সুবিধাজনক অবস্থান। একদিকে তারা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক করবে, অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক শক্তির নেত্রীকেও নিজেদের মাটিতে রাখবে। তারেক রহমান দিল্লি গেলে এই বিশাল ব্যাপারটিকে বাইরে রেখে মোদির সঙ্গে বৈঠক করা তো সম্ভব হবে না। হবে, শেখ হাসিনা প্রসঙ্গ তো উঠবেই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা উঠবে, ভারত বিরোধী উগ্র রাজনীতি উঠবে, চীন উঠবে, পাকিস্তান উঠবে, তিস্তা উঠবে, সীমান্ত উঠবে, আমেরিকার সঙ্গে সম্পর্ক উঠবে, বাণিজ্য উঠবে, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠবে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা। তাই তারেক রহমানের আসন্ন পরীক্ষা বা আসল পরীক্ষা হচ্ছে দিল্লি যাবেন কিনা সেটি নয়, পরীক্ষাটা হবে দিল্লি গিয়ে তিনি দিল্লি থেকে কি নিয়ে ফিরবেন সেটাই। শেখ হাসিনাকে ফেরত আনতে পারবেন? তিস্তার পানির বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি পাবেন? সীমান্ত হত্যার প্রশ্নে কিছু পাবেন? বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি কমাতে পারবেন? ভারতের ভিসা ব্যবস্থাকে স্বাভাবিক করতে পারবেন? নাকি শুধু মোদির পাশে দাঁড়িয়ে ছবি তুলে দেশে এসে বলবেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে? কারণ সম্পর্ক রিসেট বলা খুব সোজা, ইউনূসও রিসেটের কথা বলেছিলেন, তারেক রহমান সরকারও এখন রিসেট চাইছে, কিন্তু বাংলাদেশের স্বার্থ কতটা আদায় হচ্ছে সেটি শেষ বিচারে আসল হিসাব। আর আমার কাছে তারেক রহমানের দিল্লি সফরের আরেকটি রাজনৈতিক অর্থ আছে। এই সফর হলে দিল্লি না ঢাকা রাজনীতির একটি বৃত্তপূর্ণ হবে। যে রাজনৈতিক পরিবেশ ভারত বিরোধী স্লোগানকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর নৈতিক আবহ তৈরি করেছিল, সেই পরিবেশের উত্তরাধিকারী যে সরকার বা তারেক রহমান সরকারই শেষ পর্যন্ত দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর দিল্লি বসে আছে সময় নিয়ে, তারা শেখ হাসিনাকেও রাখছে, তারেক রহমানকেও ডাকছে। এটাই শক্তিশালী রাষ্ট্রের কূটনীতি। কাজেই প্রশ্নটা হলো, তারেক রহমানকে দিল্লি যেতেই হবে? আমার মনে হয় হবে।
আজ না হোক কাল অবশ্যই যেতে হবে, কারণ এটি আর পছন্দের প্রশ্ন নয়। বাংলাদেশের অর্থনীতি, ভূগোল, নিরাপত্তা এবং আঞ্চলিক বাস্তবতা তাকে দিল্লির টেবিলে নিয়ে যাবে। কিন্তু সেখানে গিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মাথা উঁচু করে দর কষাকষি করবেন, নাকি দেশে ভারত বিরোধী স্লোগান আর দিল্লিতে গিয়ে বাস্তবতার কাছে আত্মসমর্পণের পুরনো বিএনপির রাজনীতিটাই আবার দেখাবেন, সেটাই এখন দেখার বিষয়। তারেক রহমান যাবেন, এটা ওয়াদা বলছে, দা ওয়ার বলছে, আমিও বলছি তারেক রহমান যাবেন, দিল্লি যাবেন। দিল্লি থেকে কি নিয়ে ফিরবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ভালো থাকবেন সবাই। সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম, তবে তিনি দিল্লি যাচ্ছেন সেটি হতে পারে চলতি আগস্ট মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে। 20 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন শেষ হলে ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ পুনর্গঠন হতে পারে। এর পরপরই ভারত সফরটি চূড়ান্ত হতে পারে। দিল্লির একটি সূত্র বলছে, দীনেশ ত্রিবেদী ঢাকায় ফেরার পর বিষয়টি নিয়ে দুই পক্ষে আলোচনাও হতে পারে। 11 আগস্ট তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছেন, যে কোনো সময় দিল্লি যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিকে দীনেশ ত্রিবেদী দিল্লি যাওয়ার পর বাংলাদেশে গত 2 দিনে তিনি যেসব বৈঠক করেছেন সে ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফ করেছেন। আবার একই দিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন ট্রাম্পের বন্ধু সার্জিও গোর। সার্জিও গোর নিজেই এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন, যেখানে আলোচ্য সূচির মধ্যে আঞ্চলিক নিরাপত্তার কথাও তুলে ধরেছেন। কূটনৈতিক মহলের ধারণা, দীনেশ ত্রিবেদী দিল্লি যাওয়ার পর সার্জিও গোরের সাথে অজিত দোভালের বৈঠক তাৎপর্যপূর্ণ হতে পারে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে সাম্প্রতিক সময় ভারত ও বাংলাদেশের মধ্যে আমেরিকার ভূমিকা নিয়ে বিশেষ করে গোরের বাংলাদেশ সফরের পর যে আলোচনা উঠেছে, দোভাল ও গোরের বৈঠক সেটির দিকেই ইঙ্গিত দেয়। সূত্রগুলো বলছে, ঢাকায় ত্রিবেদীর সাথে তারেক রহমানের বৈঠক শেষে ত্রিবেদীর দিল্লি যাওয়া, রয়ের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর, দিল্লিতে দোভাল গোর বৈঠক, এত গুরুত্বপূর্ণ বৈঠকগুলো পরপর হওয়ায় কূটনৈতিক মহলে এগুলো ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা ইস্যুকে ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা উভয় চ্যানেলই ব্যবহার করা হচ্ছে। এই দুই চ্যানেলে আগামী কয়েকটি সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এমন ইঙ্গিত মিলেছে ঢাকা ও দিল্লির কূটনীতিকদের কাছ থেকে। এদিকে শেখ হাসিনার স্বদেশ ফেরার আলোচনা যখন তুঙ্গে, তখন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে। রাজধানীর মহাখালীতে দলটির মিছিলে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া নরসিংদী, খুলনা, শরীয়তপুর, গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় দলটির নেতা কর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে।